আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মেডিকেল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিরিজের তোমাদের দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি। আজকে প্রথম পেপারের পরবর্তী 5টা চ্যাপ্টার আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে। তো চলো শুরু করা যাক। তো আমাদের যে টপিকটা ছিল কাজ ক্ষমতা পর্যন্ত আগে পড়াইছিলাম, আজকে হচ্ছে আমরা মহাকর্ষটা থেকে দেখব যে মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। মহাকর্ষ প্লাস অভিকর্ষ, ঠিক আছে। তো মহাকর্ষ এবং অভিকর্ষ এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে মুক্তিবেগ, ঠিক আছে। এখান থেকে প্রায় কয়েকটা বার প্রশ্ন আসছে। তো মুক্তিবেগের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে, যে v ইজ ইকুয়াল টু রুট ওভার 2gr মোস্ট প্রবাবলি, ঠিক আছে। তো এই ফর্মুলাটা মুক্তিবেগের অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে যতগুলা ডিগ্রি আছে, মানে হচ্ছে অক্ষাংশ, মানে যতগুলা অক্ষাংশর ভ্যালু দেওয়া আছে, যতগুলা অক্ষাংশের মান দেওয়া আছে ওগুলা সবগুলাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ দেখছি যে কয়েকটা অক্ষাংশের মান দিয়ে দিছে, মানে চাইছে আর কি কোশ্চেনে, তো এই অক্ষাংশগুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের ক্যাপলার সূত্রটা, ক্যাপলারের 3টা সূত্র একটু দেখবা, যে এগুলা তো তোমরা জানোই, ক্যাপলারের সূত্র থেকে আসে বেসিক্যালি। তো এই 3টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর অন ডিফল্ট হিসেবে তোমাদের জন্য তো একক এবং মাত্রা থাকে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, ডিফল্ট হিসেবে একক এবং মাত্রা তো থাকবেই, ঠিক আছে, একক প্লাস মাত্রা, ঠিক আছে। তো এই 3টা তো, মানে আমি তোমাদের যদি ইম্পর্টেন্সের দিক থেকে বলি, মুক্তিবেগটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মুক্তিবেগ থেকে বেশি আসতে দেখা গেছে। তারপর অক্ষাংশের মানগুলো সেকেন্ড হাইয়েস্ট, ক্যাপলারের সূত্রটা থার্ড, এবং একক মাত্রা হচ্ছে সাজেশন হিসেবে থাকবে, ঠিক আছে। আর যদি এক্সট্রা কিছু মানে আরেকটু ইম্পর্টেন্স দিতে চাও তাহলে বল, ঠিক আছে, মানে হচ্ছে এই ফর্মুলাটা g ইজ ইকুয়াল টু m1 m2 বাই হচ্ছে d স্কয়ার, এই ফর্মুলাটা একটু ভালোভাবে পড়বা। এখন এই ফর্মুলাতে কি কি পড়বা, মানে হচ্ছে ধরো যে এটার মান যদি দ্বিগুণ করি, বলের মান দ্বিগুণ করলে এটার মান কিরকম হবে, আমি যদি দূরত্ব 4 গুণ করি তাহলে এটার মান কিরকম হবে, এইটার হচ্ছে জি এর একক, মাত্রা, ঠিক আছে। এই যে জিনিসগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এফ এর মান, এফ সমানুপাতিক হচ্ছে এম, এই যে রেশিও গুলো আছে। তারপর হচ্ছে এফ ব্যস্তানুপাতিক ডি স্কয়ার। তো এই যে জিনিসগুলো আছে এগুলো একটু দেখবা, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো কতটা গুছানো হয়ে যায় জিনিসগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে আমরা যদি চ্যাপ্টারটা পড়তে চাই আমরা তো অবশ্যই সবগুলো পড়বো, কিন্তু কোন জায়গাটাতে আমাকে একটু রিভিশনটা খুব গুরুত্ব সহকারে এবং একটু ইম্পর্টেন্সের সাথে দিতে হবে। যেমন হচ্ছে আমি যখন মুক্তিবেগ পড়বো তখন হচ্ছে মুক্তিবেগের ইন ডিটেলস পড়বো, অক্ষাংশের মানগুলো আমি একটু নোট করে রাখবো। আচ্ছা, অক্ষাংশের মান থেকে আমি তো তোমাদেরকে বলেই দিলাম, তোমাদের এটা খোঁজা লাগলো, বইয়ে যতগুলো অক্ষাংশ আছে এগুলো একটু দেখবা যে এই অক্ষাংশের মান কত হয়। তো ওই টাইপের জিনিসগুলো। তারপর ক্যাপলারের সূত্র 3টা, যে প্রথম সূত্রটা কিসের, দ্বিতীয় সূত্রটা কিসের, তৃতীয় সূত্রটা পর্যায়কালের ছিল, তারপর দ্বিতীয়টা মনে হয় ক্ষেত্রফলের ছিল। তো এইভাবে এই 3টা সূত্র ইম্পর্টেন্ট। তারপর একক এবং মাত্রা, যেমন হচ্ছে বল, তো এই বলের জি এর একক এবং মাত্রাটা ইম্পর্টেন্ট, আসতেই পারে। তারপর হচ্ছে এইটার রেশিওটা, কারণ এখান দিয়ে ম্যাথ দিতে পারে যে বল যদি আমি 4 গুণ করি দূরত্বটা কিরকম হবে। তো এই টাইপের যে জিনিসগুলো আসে, ঠিক আছে। তো তারপরে আসি, তারপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম, ঠিক আছে। পদার্থের গাঠনিক ধর্ম থেকে কি কি কোশ্চেন আসে, এখান থেকে হচ্ছে সব থেকে বেশি আসে হচ্ছে, এখান থেকে ম্যাথ আসে না বলাই যায়। এই চ্যাপ্টার থেকে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে থিওরিগুলো। এখন হচ্ছে কোন থিওরিগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই না? এটাই তো, আমি যদি থিওরি লিখে দিই তাহলে তো হবে না। তো আমরা যদি একটু থিওরিগুলো দেখতে চাই, এই চ্যাপ্টারের যতগুলো অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, যে আমার ওই তো কাঁচ এবং পানির মধ্যকার স্পর্শকোণের অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলগুলো ইম্পর্টেন্ট, যে কত অ্যাঙ্গেল আছে 100। তারপর হচ্ছে আসঞ্জন বল, তারপর হচ্ছে সংশক্তি বলের ক্ষেত্রে ওই দুইটা বল কি, ওই দুইটা বলের উদাহরণ, আসঞ্জন আসঞ্জন বা সংশক্তি বল যেটা আছে, এটা হচ্ছে আসে নাই কিন্তু আসতে পারে, সেজন্য হচ্ছে সাজেশন, ঠিক আছে। এটা হচ্ছে সাজেশন, কিন্তু এটা হচ্ছে অ্যাঙ্গেলটা থেকে আসে, ঠিক আছে। তো অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট। তারপরে আসে হচ্ছে পৃষ্ঠটানের যে প্রভাবগুলো আছে, যে কোন বিষয়ের কারণে পৃষ্ঠটানের উপর কি ধরনের প্রভাব পড়ে, পৃষ্ঠটানের উপর যে প্রভাবগুলো আছে সেগুলা
এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পৃষ্ঠটানের উপর প্রভাব, ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার থেকে কয়েকবার আসছে, ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এটা একটু দেখবা। আর হচ্ছে, ও হ্যাঁ, আরেকটা হচ্ছে পৃষ্ঠটানের উপর প্রভাব, আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ার উপর প্রভাব, কি বলে, সান্দ্রতার উপর প্রভাব, ঠিক আছে, সান্দ্রতার উপর প্রভাব, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আছে, এরিয়া মার্ক গুলো করলাম, এই এরিয়াগুলো অনেক বেশি ভালো করে দেখবা, দেখবা যে এগুলো থেকে কমন পড়ে যেতে পারে, ঠিক আছে। তো সান্দ্রতার উপর প্রভাব দেখবা, পৃষ্ঠটানের উপর প্রভাব আছে, তারপর আসঞ্জন এবং সংশক্তি বলের যে সাজেশনটা বললাম, যে এই বল দুইটার থেকে আসতে পারে, যে একটা উদাহরণ দিল যে এই দুইটার মধ্যে কোন বলটা কাজ করতেছে, আসঞ্জন না সংশক্তি, তো এই টাইপের কোশ্চেন আসতে পারে। তারপর অ্যাঙ্গেল যেগুলো আছে এগুলো তো মুখস্থ বিদ্যা, তো বইয়ে যতগুলো অ্যাঙ্গেল দেখবা সে অ্যাঙ্গেলগুলো মুখস্থ করবা। তারপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। এখন স্থিতিস্থাপকতার ম্যাথগুলো থেকে কি কি পড়বে, স্থিতিস্থাপকতার ক্ষেত্রে জাস্ট হচ্ছে ওই কাকে বলে দেখবা, তারপর ইয়ং এর গুণাঙ্কগুলো দেখবা, ইয়ং এর গুণাঙ্ক, এটার এক মাত্রা দেখবা, দ্যাটস ইট, মাত্রা একক যাই আছে এগুলো দেখবে, এগুলো থেকে ম্যাথ আসবে না। স্থিতিস্থাপকতা থেকে যেহেতু দেখছো যে এগুলো ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করা যায় না, তো ওই ক্ষেত্রে তোমার কি আসবে, ওগুলোতে ম্যাথ আসবে না। কিন্তু আসলে যেটা বেশি আসতে পারে সেটা হচ্ছে ওই রেশিওগুলো, যে আমি যদি বল দ্বিগুণ করি ইয়ং এর গুণাঙ্কের কি কোনো প্রভাব হবে না, ইয়ং এর গুণাঙ্ক তো বস্তুর উপর নির্ভর করে, তো এই টাইপের যে জিনিসগুলো, ঠিক আছে। তো আশা করি যে এই চ্যাপ্টার থেকে আর কিছু আছে কি, আমি একটু দেখি, দাঁড়াও, এই চ্যাপ্টারে আর কি কি আছে, এই চ্যাপ্টারে আর কিছু আমরা দেখতেছি না, তো তারপরে চ্যাপ্টারে যাই, ঠিক আছে। তারপরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কিন্তু ওই চ্যাপ্টারের এরিয়া মার্কটা খুব সোজা, তো আমি তোমাদেরকে বলি যে আমরা কোন চ্যাপ্টারের কথা বলতেছি, সেটা হলো আমাদের পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। তো পর্যায়বৃত্ত গতি থেকে কি আসে দেখি, পর্যায়বৃত্ত গতি, তো এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন, মানে হচ্ছে সরল স্পন্দন গতির যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটা, এটা হচ্ছে মাস্ট ম্যান্ডেটরি, এখান থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে। ওই একটা ইকুয়েশনটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বার এখান থেকেই কোশ্চেন আসছে, এটা যে বৈশিষ্ট্যগুলো আছে সিম্পল হারমোনিক মোশনের বৈশিষ্ট্য, এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখো সিম্পল হারমোনিক মোশনটা ইকুয়েশনটা কি, ডি এক্স ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। তো এই ইকুয়েশনটার সাথেই আমার হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আমার ওমেগা বের করতে বলতে পারে, এখান থেকে আমার এফ বের করতে বলতে পারে, এখান থেকে টি বের করতে বলতে পারে। এখন এখান থেকে আসলে কি, আমি তোমাদেরকে এখান থেকে একটা এক্সাম্পল দেখাই দিই যে কিভাবে আসতে পারে। সাপোজ তোমাকে বললো যে 4d স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 16 এক্স ইকুয়াল টু 0, এখান থেকে তোমাকে বের করতে বললো যে টি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে তুমি তো কনফিউজ হয়ে যাবা। এখন তোমার এই ইকুয়েশনটা মনে থাকলেও আচ্ছা, এখান থেকে তো আমি ওমেগা থেকে এফ বের করতে পারবো, এফ থেকে টি। এখন কথা হচ্ছে এখান থেকে কিভাবে যেতে হবে, এখানে তুমি যদি এই ইকুয়েশন থাকে, এখানে যে আগে দেখো আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন আগে কিন্তু কোনো সহগ নেই, কিন্তু এখানে একটা সহগ আছে, তো আমাকে এই সহগটাকে আগে ক্যান্সেল করতে হবে, তাহলে আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি দাঁড়ায়, আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন দাঁড়ায় হচ্ছে এটা, ওমেগা স্কোয়ার এক্স তারপরে হচ্ছে টি। তার মানে হচ্ছে আমার এখানে যে এটা আছে সেটাকে আমার 4 দিয়ে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। তো 4 দিয়ে ভাগ করে নিলে আমার এখানে কি আসে দেখো, 4 দিয়ে যদি ভাগ করে নিই তাহলে এখানে আমার 4 আসে, তার মানে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কি আমার 4, ওমেগা ইজ ইকুয়াল টু আমার 2, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, তাহলে আমার এফ ইজ ইকুয়াল টু কি দেখো, এফ ইজ ইকুয়াল টু আমার কি আসে, ওমেগা বাই 2 বাই 2 পাই, ঠিক আছে। দেখো 2 বাই 2 পাই, তাহলে হচ্ছে 2 2 কাটা, তার মানে আমার হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কি আমার 1 বাই পাই, না 1 বাই পাই আসছে, কিন্তু আমার টি ইজ ইকুয়াল টু কি, আবার টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ, তাহলে আমার টি ইজ ইকুয়াল টু কি আসে পাই। দেখছো একটা ইকুয়েশন, কিন্তু আমি এফ এর মান বের করতে পারি, টি এর মান বের করতে পারি, ওমেগার মান বের করতে পারি, সেই জন্য এই ইকুয়েশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনটা থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তারপর এই একটা ইকুয়েশন তো দেখাইলাম, তাই না। তারপরে আসি যে আচ্ছা এখানে একটু নিচে চলে যায়, তোমাদের পরে যে স্লাইড দেওয়া লাগে বিপদে পড়ে যাব। তারপরে আসি এই ইকুয়েশন, তারপর হচ্ছে আমাদের এক্স এর যেই স্ট্যান্ডার্ড, মানে এক্স ইজ ইকুয়াল টু আমার কি ফর্মুলা, এ সাইন ওমেগা টি, তাই না, এই ফর্মুলা এটা। তারপর আরেকটা যদি থাকে, আরেকটা ধরো যে x1 এটা x2, তাহলে এখানে কি a cos থিটা যদি থাকে, a cos ওমেগা টি, তাই না। তাহলে এই দুইটার মধ্যে আমার
দশা পার্থক্য কত? π/2। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আসি, এটাকে যদি আমি ভি করি তাহলে ভি এর মান কত আসবে? দেখো আমি যদি ডিফারেন্সিয়েশন করি, কারণ কি ভি ইজ ইকুয়াল টু কি আমার dx/dt না, তাহলে ডিফারেন্সিয়েশন করতে হবে আমার, তাহলে ওমেগা এ কস মাইনাস আসবে অবশ্যই, কারণ আচ্ছা মাইনাস আসবে না, সরি, কস ওমেগা টি, ঠিক আছে। তো এটা কিন্তু আমি যদি ম্যাক্স করি তাহলে এটার ম্যাক্স কত কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে না, তাহলে ভি ম্যাক্স হবে হচ্ছে আমার ওমেগা এ, ঠিক আছে। তারপর যদি ত্বরণ বের করতে চাই আমার হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ ম্যাক্স, কিন্তু যদি নর্মাল এ চাই তাহলে হচ্ছে আমার ওমেগা স্কোয়ার এ সাইন, সরি মাইনাস আসবে সাইন ওমেগা টি, ঠিক আছে। এটা আমার এ। তাহলে আমরা এই যে জিনিসগুলো এগুলো আছে, তারপর হচ্ছে আমাদের মোট শক্তি, তারপর হচ্ছে শক্তি, ঠিক আছে। এখান এই ইকুয়েশন থেকে কিন্তু আমার শক্তি আছে, তাহলে আমার ই ইজ ইকুয়াল টু কি হাফ এম ওমেগা হাফ কে এ স্কোয়ার মনে হয়, ঠিক আছে। মোট সম্ভবত আমার হাফ কে এ স্কোয়ার, এটা হচ্ছে আমার টোটাল, ঠিক আছে। এটা হচ্ছে আমার টোটাল। তো এখান থেকে আমার বিভব শক্তি টা বের করতে হবে, তারপর হচ্ছে আমার কি গতি শক্তিটা বের করতে হবে। আমার গতি শক্তিটা কত আসছে, মানে হাফ এম ভি স্কোয়ার। আমার যদি ম্যাক্সিমাম গতি শক্তি বলে তাহলে ওখানে আমার ভি যেটা আমরা আসছে, তো ওই ভি এর মানটা বসাই দিব, তো ওইটা দিয়ে যেটা আসে সেটাই হবে অ্যান্সার। তো এইভাবে হচ্ছে আমাদের এই তিনটা শক্তি অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা যে জিনিসটা, এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের পর্যায়কাল, ঠিক আছে। 2π√L/g, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? যখন আমরা দোলকের ক্ষেত্রে হিসাব করব, ঠিক আছে। যখন হচ্ছে দোলকের ক্ষেত্রে এটা, কিন্তু আমরা যখন স্প্রিং এর ক্ষেত্রে হিসাব করব, যখন হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে হিসাব করব, ধরো যে একটা বল আছে, তখন হচ্ছে আমাদের কি হবে? 2 = 2π√M/k, ঠিক আছে, √M/k। তো আমাদের এই যে পর্যায়কালের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটার জন্য, ঠিক আছে। তো তারপরে আসি, এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝছো, এই যে ইকুয়েশন গুলো আছে প্রথমেই সিম্পল হারমোনিক মোশনের ওই ইকুয়েশন গুলো দেন হচ্ছে পর্যায়কাল, এটাই ইম্পর্টেন্ট, কিন্তু ওই ইকুয়েশন থেকে অনেক টাইপের কোশ্চেন হতে পারে, যেগুলো আমি দেখাই দিলাম, ঠিক আছে। তারপরে আসি, তারপরে হচ্ছে তরঙ্গ। এখন তরঙ্গ তো তোমাদের নাই, তো তরঙ্গটা থেকে তোমাদের এরিয়া মার্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে কোথায় থেকে কোশ্চেন আসে। তো তরঙ্গের ক্ষেত্রে আমার অবশ্যই থিওরিগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন থিওরিগুলো এখান থেকে কি কি আসে, যেমন হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য, ঠিক আছে, বৈশিষ্ট্য। তারপর হচ্ছে আর তরঙ্গের বৈশিষ্ট্য প্লাস উদাহরণ, আর তরঙ্গ বৈশিষ্ট্য প্লাস উদাহরণ কোনগুলা হয়। তারপর হচ্ছে অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ বৈশিষ্ট্য প্লাস উদাহরণ। তারপরে হচ্ছে তোমাকে পড়তে হবে হচ্ছে লম্বিক তরঙ্গ, লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য প্লাস উদাহরণ। এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টাইপের তরঙ্গগুলো ইম্পর্টেন্ট। তারপরে আসি আর কি ইম্পর্টেন্ট তরঙ্গ থেকে, আর যদি ইম্পর্টেন্ট হয় সেগুলো হচ্ছে আমার অবশ্যই একক প্লাস মাত্রা। এইটা মানে যতগুলো রাশি আছে ওগুলোর একক প্লাস মাত্রা দেখবে, প্লাস হচ্ছে তীব্রতা, এবং ওখানে দেখবে যে বিভিন্ন ধরনের তীব্রতা লেভেল আছে, তীব্রতা লেভেল। তো এই দুইটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মেডিকেলের জন্য, কারণ এই দুইটা থেকে কোশ্চেন বারবার আসছে, গতবার 4টা কোশ্চেন আসছে, ঠিক আছে, তরঙ্গ থেকে। তো এই চ্যাপ্টারের যদি কিছু পড়া লাগে তো এগুলো ইম্পর্টেন্ট, আমার বৈশিষ্ট্যগুলা, তারপর হচ্ছে তরঙ্গের, আচ্ছা তরঙ্গের এই টাইপের বৈশিষ্ট্য, প্লাস হচ্ছে আমি এখানে প্রকারভেদ লিখে দিই, যে প্রকারভেদ, ঠিক আছে, তরঙ্গের কি কি প্রকারভেদ আছে, এগুলা থেকেই অনেক বেশি কোশ্চেন আসে। তারপরে আচ্ছা সরি, এই তো তীব্রতা এবং তীব্রতা লেভেল একক। আরেকটা যদি এখান থেকে যদি আমার ম্যাথ আসে তাহলে কোন ফর্মুলা দিয়ে আসে, খুব সিম্পল একটা ফর্মুলা দিয়েই আসে, যে ম্যাথ যদি আসে তাহলে হচ্ছে v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ঠিক আছে। তো এই যে এগুলো জিনিসগুলো আছে এগুলো থেকে তোমার ভুল করা যাবে না, ঠিক আছে। বাকি সবকিছু তো অবশ্যই পড়া লাগবে, যেমন অনুনাদ আছে, অনুনাদের যে ওই তো রেশিওগুলো ত্রয়ী যেটা, ওই ওই ফর্মুলা থেকে ম্যাথ আসছে, তো ওগুলো একটু দেখবা, ওগুলো যাতে আসলেও ভুল না করো, ঠিক আছে। তো এই টাইপের যে ফর্মুলাগুলো আছে এগুলো দেখবা। দেন লাস্ট গ্যাস, আদর্শ গ্যাস, ঠিক আছে, আদর্শ গ্যাস, ঠিক আছে। তো আদর্শ গ্যাস থেকে আসলে কি কি ইম্পর্টেন্ট এটা আমাকে জানতে হবে না, অবশ্যই
তো আদর্শ গ্যাস থেকে আসলে তেমন বেশি যে কোশ্চেনগুলো আসে সেগুলো মানে অত বেশি কঠিন হয় না। যেমন হচ্ছে এই চ্যাপ্টারে যতগুলো তাপমাত্রা আছে, ঠিক আছে, তাপমাত্রাগুলো একটু বেশি পড়বা, যে তাপমাত্রা, তারপর হচ্ছে এই চ্যাপ্টারে যে গ্রাফগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে সাজেশন, এগুলো থেকে কিন্তু আসে না, এগুলো হচ্ছে ফার্স্টে সাজেশন দিয়ে দিচ্ছে এই চ্যাপ্টারে, যে তাপমাত্রা এবং গ্রাফ এগুলো সাজেশন হিসেবে, যেগুলো একটু দেখবা, এগুলো থেকে আসার সম্ভাবনা আছে। কিন্তু সব থেকে বেশি যেখান থেকে আসছে সেটা হচ্ছে আমার শিশিরাঙ্ক, লাল কালি দিয়ে লিখি, যে শিশিরাঙ্ক, শিশিরাঙ্কের সবগুলা শিশিরাঙ্ক, ঠিক আছে, এখান থেকে শিশিরাঙ্কের প্লাস বৈশিষ্ট্য, শিশিরাঙ্কের বৈশিষ্ট্যগুলা, তারপর হচ্ছে শিশিরাঙ্ক কোন টেম্পারেচারে কত, তারপর হচ্ছে ওই জি গ্লেসিয়ারের যে ধ্রুবকটা আছে ওই যে জিনিসগুলা, এগুলা, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। যা আসছে শিশিরাঙ্কের ওখানে দেখবা যে রাজশাহীতে কেন শুকাবে না, আগে শুকাবে নাকি পরে শুকাবে, জলীয় বাষ্পের পরিমাণ দিয়ে, তো এই যে জিনিসগুলা এগুলো দিয়ে উঠবে। এবং এখানে যে শিশিরাঙ্ক দেখো সবই ইম্পর্টেন্ট, এবং শিশিরাঙ্ক কখন বাড়ে কমে, কিসের উপর, কিসের জন্য প্রভাব, প্রভাব শিশিরাঙ্কের উপর কোনো যে জিনিসগুলো আছে, ঠিক আছে, তো ওই যে শিশিরাঙ্কের প্রভাব শিশিরাঙ্কের উপর, ঠিক আছে, শিশিরাঙ্কের উপর বিভিন্ন যে সার্কামটেন্সের যে প্রভাবগুলো আছে, যেমন ধরো যে বায়ু প্রবাহের বা হাবিজাবি শৈত্য প্রভাব বা সামথিং অনেক কিছু দেয়া আছে বইয়ে, তো ওই যে জিনিসগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে, শিশিরাঙ্কের উপর কোনো কিছুর প্রভাব কি, শিশিরাঙ্কে বাড়ে না কমে, তো ওই যে জিনিসগুলা এগুলা দেখবা। প্লাস হচ্ছে গতিশক্তি, এখানে গতিশক্তিটা একটু দেখবা, যে কোন গ্যাসের গতিশক্তিটা কি, ই কে যে ফর্মুলাটা আছে 3/2 nRT, এই ফর্মুলা দিয়ে আসতে পারে। প্লাস হচ্ছে আরেকটা জিনিস একটু দেখা উচিত, সেটা হলো আমার হচ্ছে এই ফর্মুলাটা, আমার হচ্ছে ওই তো সিআরএমএস বেগ, ঠিক আছে, সিআরএমএস বেগটা একটু দেখবা, ঠিক আছে। তো এগুলাই ছিল আমার ফার্স্ট পেপারে, সবকিছু অ্যানালাইসিস করলাম, কোশ্চেনে আমার কিছু আর মনে হয় বাদ নাই, যে আমি যেটুকু দেখছি আমার ক্ষুদ্র জ্ঞানে এই মানে এই টপিকগুলো আমার আসলে ইম্পর্টেন্ট মনে হয়েছে। আমি যদি তোমাদের মতো স্টুডেন্ট হইতাম আমি এই টপিকগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়তাম, যাতে এই টপিকগুলো থেকে আমার অনেক বেশি মানে স্ট্রং জোন থাকে। বাকিগুলো অবশ্যই পড়তাম, বাকিগুলো কেন পড়বো না, কারণ হচ্ছে আমি যদি বাইরেই জানি সাজেশন থেকে না আসে, কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে আমি ভাইয়া তো পরীক্ষা দিব না, আমার কোনো লস নাই, লসটা তোমারই। তো তোমার সব কিছুই পড়া লাগবে, কিন্তু এই যে টপিকগুলো আমি বললাম এগুলো সাজেশন, তো এগুলো একটু বেশি ভালোভাবে পড়বা, যাতে এইগুলো যেহেতু আগে থেকে তুমি জানো যে এগুলো থেকে আসে, কেন তুমি পড়বা না এগুলো ভালোভাবে, এগুলো থেকে যাতে তোমার মানে ভুল না হয়, ঠিক আছে। তো আশা করি সবার জন্য হেল্পফুল হবে। থ্যাংকস আল্লাহ, আল্লাহ হাফেজ।